ওই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে আধিপত্যবাদী ভারতের দিকে। আমরা ঘৃণা করেও আর তাকাবো না। সেনাবাহিনীর সাথে অভদ্রভাবে আঙ্গুল তুলে কথাবার্তা, অবশেষে সেনাবাহিনীর হাতে মার খেয়ে আহত হলেন এনসিপি নেতা সার্জিস আলম। প্রিয় মাতৃভূমি স্বাধীন হয়েছে, উনার যদি ইচ্ছা শক্তি থাকতো উনি অনেক কিছু করতে পারতো, কিন্তু উনি চুরেকে বলে চুরি কর, গৃহস্থের কর সজাগ থাক। উনার আমলে বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা কমে গেছে আগে থেকে। উনার আমলে আপনার জানের নিরাপত্তা নাই, টাকার নিরাপত্তা নাই, সন্তানের নিরাপত্তা নাই, রাস্তার নিরাপত্তা নাই, আপনার সম্পদের নিরাপত্তা নেই। এখন একদল এসে বলবে যে আমি আওয়ামী লীগের দালাল, আমি আওয়ামী লীগের দালালি করতে আসছি। না, আমি আওয়ামী লীগের দালালি করতে আসি না, আমি বাংলাদেশের দালালি করতে আসছি। এই সরকার সম্পূর্ণ ব্যর্থ। আপনারা বলেন যে বিএনপি চাঁদাবাজি করে, শুধু কি বিএনপি চাঁদাবাজি করে? আর যে এই ছায়া দলের যে সরকার, মানে এই সরকারের অধীনে ছায়া সরকার হচ্ছে এনসিপির লোক, ছাত্ররা, সমন্বয়করা কি চাঁদাবাজি করে না? ওরা তো বেশি চাঁদাবাজি করে কিনা জানি না। এই যে ডক্টর ইউনূসের পদত্যাগ করে ফেলবো প্লিজ আমাকে ঠেকান, এই নাটকের মধ্যে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, সেটা হচ্ছে 30শে জুন পর্যন্ত অন্তত থাকবার ডক্টর ইউনূসের আকুতি। মানে 30শে জুন তারিখটা এত গুরুত্বপূর্ণ কেন? বিএনপি আন্দোলনে নামছে এরকম একটা ইঙ্গিত দিচ্ছে। নির্বাচন নিয়ে কি হতে চলেছে? সরকার কি সমঝোতায় যেতে পারবে, নাকি এটা নিয়ে টালমাটাল পরিস্থিতির দিকেই যাবে দেশ? 2 তারিখে সেটা বোঝা যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকারের প্রধান উপদেষ্টা থাকাকালীন সময় তার অধীনে কোনো ধরনের কোনো নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হতে পারে কিনা সেটি নিয়েও প্রশ্ন উঠেছে অনেক আগে থেকে। খোদ বিএনপি এই প্রশ্ন তুলেছে। দেখেন, ঘটনাটা নিন্দনীয়, কিন্তু নিন্দনীয় এরকম ঘটনা এই দেশে প্রতিদিন ঘটছে। যেমন জিএম কাদেরের বাড়িতে এনসিপির নেতাকর্মীরা হামলা চালাইছে, এটা নিয়ে পুলিশ মামলা নিচ্ছে না, এটাও নিন্দনীয়। অপরদিকে ফরিদপুরের নগরকান্দায় একজন বৈষম্য বিরোধী ছাত্রীকে তার অভিযোগ লাইভ এসে সে বলছে যে জুলাই আগস্টের আন্দোলন করাটা কি আমাদের অপরাধ ছিল? তাকে রাস্তায় বিএনপির নেতাকর্মীরা চুলে ধরে হ্যাসরাইয়া, টাইনা, লাইথেয়া, কিলাইয়া, মুরাইয়া তার অবস্থা কাহিল করে ফেলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। ভিডিও আপনারা বেশ কিছু তথ্য আজকের ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন, তাই সবাইকে আমি অনুরোধ করবো বিনীতভাবে এক মুহূর্ত না টেনে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার ব্যক্তিগত মত অবশ্যই কমেন্ট করে যাবেন। আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো একটু বিস্তারিত দেখে আসে আজকের ভিডিওর মাধ্যমে অনেক তথ্য জানতে পারবেন। তো দর্শক, চলুন আমরা একটা ভিডিও প্রচারের মাধ্যমে বিস্তারিত দেখি। নির্বাচন ইস্যুতে বিএনপির সঙ্গে এক ধরনের সমঝোতায় যাওয়ার উদ্যোগ কি নিতে চলল প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার? বিশেষ করে জাপানে অবস্থানকালে শুধুমাত্র একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে, এই ধরনের মন্তব্য করে প্রধান উপদেষ্টা বেশ বিপাকের মধ্যে পড়েছেন। পরপরই আমরা দেখেছি দেশের বাম গণতান্ত্রিক জোট, 12 দলীয় জোট সবাই একত্রিত হয়েছে এবং সেখান থেকেই ঘোষণা করা হয়েছে 50টিরও বেশি দল, নিবন্ধিত অনিবন্ধিত, আর 50টিরও বেশি দল ডিসেম্বরের আগেই নির্বাচন চায়। সেই প্রেক্ষাপটে সরকার এক ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। আজকে খবর এসেছে 2 তারিখে বিএনপিকে আবারও যমুনায় আমন্ত্রণ জানানো হয়েছে। এই কথা স্বীকার করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তিনি আজকে ঢাকায় একটি অনুষ্ঠানে এমন কথা বলেছেন, কিন্তু তিনি তার দাবি পুনর্ব্যক্ত করেছেন ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, ডিসেম্বরের পরে যাওয়ার কোনো অপশন নেই। সুতরাং যমুনাতে গিয়ে বিএনপি তার কথা পুনরায় উপস্থাপন করবে এবং সরকার যদি তার পজিশন চেঞ্জ করে তাহলে হয়তো ভিন্ন কিছু দেখা যাবে। আর যদি সরকার তার অবস্থানে অনড় থাকতে চায় তাহলে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে। এদিকে আনন্দবাজার, কলকাতার অন্যতম প্রধান দৈনিক আনন্দবাজার বলছে ভিন্ন কথা। আনন্দবাজার বলছে বিএনপি সরকারকে 1 মাসের সময় বেঁধে দিয়েছে এবং এই 1 মাসের মধ্যে ডিসেম্বরের নির্বাচনের তারিখ ঘোষণা না করলে বিএনপি আন্দোলন শুরু করবে সরকারের বিপক্ষে। আনন্দবাজার কি বলছে? তারা বলছে যে বাংলাদেশে দ্রুত নির্বাচন চেয়ে সুর আরও চড়ালো প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। নির্বাচনের রূপরেখা নির্ধারণ করার জন্য মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে 1 মাস সময় দিতে চলেছে তারা। তবে এই সময়ের মধ্যে সরকারের তরফে নির্বাচনী রূপরেখা বা রোড ম্যাপে প্রকাশ করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার ডাক দিয়েছে তারাও এই কথা উল্লেখ করেছে যে জাপানে প্রধান উপদেষ্টা যখন বলেছেন যে একটিমাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, সেটিকে নিয়েই মূলত পরিস্থিতি আরো উত্তপ্ত হয়েছে। সেই উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকার বোধহয় এক ধরনের কৌশল নিয়েছে, বিএনপিকে যমুনায় আমন্ত্রণ জানিয়েছে। এখন দেখার বিষয় যে বিএনপি প্রফেসর ইউনূসের আমন্ত্রণে যমুনায় যায় কিনা, গেলে তাদের ভাষ্য কোনো পরিবর্তন হয় কিনা, কিংবা সরকার তাদের অবস্থান পরিবর্তন করে কিনা। দুই পক্ষই তার নিজের নিজের জায়গায় অনড় তখন পরিস্থিতির ভারসাম্য তৈরি হওয়া খুব মুশকিল, সেটাই বলছেন বিশ্লেষকরা। কি হতে চলেছে 2 তারিখে? পরিস্থিতি কি উত্তপ্ত হবে ঈদের আগেই, নাকি ঈদের পরপরই রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে উঠবে, দেশ অস্থির হয়ে উঠবে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট। দেখেন, ঘটনাটা নিন্দনীয়, কিন্তু নিন্দনীয় এরকম ঘটনা এই দেশে প্রতিদিন ঘটছে। যেমন জিএম কাদেরের বাড়িতে এনসিপির নেতাকর্মীরা হামলা চালাইছে,
এটা নিয়ে পুলিশ মামলা নিচ্ছে না, এটাও নিন্দনীয়। অপরদিকে ফরিদপুরের নগরকান্দায় একজন বৈষম্য বিরোধী ছাত্রীকে তার অভিযোগ লাইভ এসে সে বলছে যে জুলাই আগস্টের আন্দোলন করাটাকে আমাদের অপরাধ ছিল, তাকে রাস্তায় বিএনপির নেতাকর্মীরা চুলে ধরে হেসরাইয়া টাইনা লাইথাইয়া কিলাইয়া মুরাইয়া তার অবস্থা কাহিল করে ফেলছে। তার অপরাধ, সে ইফটিজিং এর প্রতিবাদ করছিল, সেই সরাসরি বিএনপিকে দায়ী করছে। এখন তার যে সমস্যাটা, এটা কি বিএনপির সাথে রাজনৈতিক কনফ্লিক্ট বৈষম্য বিরোধীর, নাকি ব্যক্তিগত পারিবারিক? আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাই। এই গল্পটা আমি প্রায়ই বলি। জনৈক বদরুল এলাকায় সে ছাত্রলীগ নেতার পরিচয় দিত, সেই খাদিজারে ভালোবাসত, খাদিজা তারে পছন্দ করত না, না করার কারণে একদিন বদরুল চাপাতি নিয়া খাদিজারে সে শরীরের মধ্যে অনেকগুলা স্টেপ করে বসলো। এরপর থেকে ছাত্রলীগের নাম হয়ে গেল বদরুল লীগ। ঘটনাটা কিন্তু কোনো রাজনৈতিক ইস্যু না, ব্যক্তিগত ইস্যু, কিন্তু ইফেক্ট শেখ হাসিনার সরকারের উপর পড়ল। আজকেও বিএনপির সাথে যে অভিযোগ এই মেয়েটির, সেই ঘটনাটা তার পারিবারিক সমস্যা, কিন্তু ঘটনাটাকে নিয়ে আসা হয়েছে বিএনপি বনাম বৈষম্য বিরোধী। তবে এরকম ঘটনা দেখে অট্ট হাসি দিচ্ছেন শেখ হাসিনা। কেন? কারণ বৈষম্য বিরোধী নামটাতে যতটা অ্যালার্জি নিশ্চয়ই আওয়ামী লীগের আছে বা শেখ হাসিনার আছে, তিনি যেগুলা করতে চান, বিভিন্ন সময় হুমকি ধামকি দিচ্ছেন, সেই কাজগুলা অলৌকিকভাবে এখন বিএনপির নেতাকর্মীরা করে দিচ্ছেন। তবে বিএনপির দাবি, 2-4 জন মানুষের জন্য বা ব্যক্তিগত ঝামেলা নিয়ে আপনি বিএনপিরে গালি দিতে পারেন না। আবার কেউ কেউ বলছেন যে মেয়েটা যখন বলছিল যে জুলাই আগস্টের আমাদের এই বিপ্লব কি আসলে ভুল ছিল সঠিক ছিল, সেটা আপনি এখন ভালো করেই বুঝতে পারছেন কি ছিল। এখন ঘটনার প্রেক্ষাপট কি? ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ফরিদপুরের নগরকান্দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক এবং সরকারি রাজেন্দ্র কলেজের এইচএসসি পরীক্ষার্থী বৈশাখী ইসলাম ওরফে বর্ষার উপর হামলা করেছে। লাইভে এসে বর্ষা বলছে যে এই ঘটনায় বিএনপির নেতাকর্মীরা জড়িত। আর এই ঘটনা অলরেডি পুলিশ সদস্য সহ অন্তত 7 জন আহত হয়েছেন। বর্ষার অভিযোগ যে গতকাল বিকেল 5টার দিকে উপজেলার ভাবুকদিয়া গ্রামে নিজ বাড়ির পাশেই বৈশাখীকে রাস্তায় ফেলে ফুটফুটে আদর করা প্রাণীর মতন তাকে মারা হয়েছে। স্থানীয় বিএনপির লোকজন তাকে চুল ধরে টেনে লাথি মেরে শারীরিকভাবে যে যতটুকু পারছে শরীরের এনার্জি খরচ করছে। ঘটনার পর তিনি ফেসবুক লাইভে এসে বলছেন, আমি বৈষম্য বিরোধীর একজন কর্মী, সম্প্রতি একটি ইফটিজিং এর ঘটনার প্রতিবাদ করায় বিএনপির লোকজন আমাকে রাস্তায় ফেলে পিটিয়েছে, আমার বাবাকেও খুঁজছে। বক্তব্য হচ্ছে বৈশাখীর বোনকে এলাকার এক যুবক আপনার যৌন হয়রানি করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে সালিশ ডাকা হয়। তার আগে বৈশাখী থানায় অভিযোগ করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত বিএনপি ঘরানার পরিবার। আর পরে নগরকান্দা থানা পুলিশ সেখানে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়। ফরিদপুর থেকে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও সেখানে উপস্থিত হন। এখানে দল পাকাইতে গিয়েছিল। তো স্থানীয় লোকজন যারা আছে, তারা আপনার আন্দোলনকারী হিসাবে যারা ছিল, বৈষম্য বিরোধীদেরকে সেই লেভেলে ধোলাইছে। ঘটনাটা কিন্তু রাজনৈতিক না, কিন্তু এটাকে ফুলাইয়া পাপাইয়া লাইভে এসে কান্নাকাটি করে যেভাবে আনা হয়েছে, মনে হচ্ছে যে বিএনপির রাজনৈতিক ইস্যু আর বৈষম্য বিরোধীর রাজনৈতিক ইস্যু। তবে তার বোনের সাথে যেটা হয়েছে, এটা খুবই জঘন্য কাজ হয়েছে। যারা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া খুবই জরুরি। তবে টোটাল যে সিচুয়েশন হয়েছে, এই সিচুয়েশন দেখা কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার কাজগুলো বিএনপির অনেক নেতাকর্মীরা এখন করে দিচ্ছেন, যেগুলো তিনি ভারত বৈশা করতে পারতেছেন, অথবা নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তারা করতে পারতেছে না। আবার এই যে এরা কান্নাকাটি করতেছে, আমরা কি কেমন দেশ চাইছিলাম, তো সরকার তো আপনাদেরই। ডক্টর ইউনূস বলছে দেশ সব ভালো চলছে, তাহলে এখন কান্নাকাটি কিসের? চারদিক থেকে গুসার, কারণ আপনি প্রতিবাদ কোনটা করবেন? জিএম কাদেরের বাড়িতে আপনারা এনসিপির নেতারা গিয়ে, আপনাদেরই যারা বড় বাবা টিম, তারা গিয়ে এক বেটার বাড়ি ঘর ভাঙচুর করে সমান করলো। প্রকাশ্যে ফুটে যাচ্ছে, কেউ গ্রেপ্তার হচ্ছে না। আইন তো এক দেশে 3টা হইতে পারে না, একটা হওয়া উচিত। বিচার সবগুলোরই হওয়া উচিত। মব জাস্টিস বন্ধ হওয়া উচিত। আর বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি, এই ঘটনায় দেখেন অনেকে মনে হইবে প্রথমে আপনাদেরকে সাপোর্ট দিছি, না, আমরা সার্বিক প্রেক্ষাপটে কথা বলছি। এই ঘটনাগুলা 15 থেকে 17 বছর যাবত যে একটা বাটে পড়েছিলেন, অনেকে কিন্তু বলা শুরু করছে যে আপনাদের জন্য শেখ হাসিনাই পারফেক্ট ছিল, যে কোথায় কতটুকু কথা বলবেন, কারে কতটুকু শাসন করবেন, একদম সবকিছু দেশ মানে পৈতৃক সম্পত্তির মতন মনে করছেন। পরিণতি কিন্তু খুব খারাপ হবে,
খুবই খারাপ হবে। আগের বাংলাদেশ নাই, আপনি এটা এখনো বোঝেন নাই মনে হয়। যারা এই ধরনের অপকর্ম করছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘটাচ্ছেন, চাঁদাবাজি থেকে পরিণতি অনেক খারাপ হবে। এই ক্রান্তিকাল থাকবে না, এত লেভেল প্লেইং ফিল্ড পাবেন না যে মন যাচাই তাই করবেন। সাবধান হয়ে যান। আওয়ামী লীগের পরিণতি দেখছেন নিশ্চয়ই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। বর্তমান সরকার এই দীর্ঘ 9 মাসে বাংলাদেশকে কতটুক সংস্কার করে দিতে পেরেছে? আমি মনে করি উনি একটা ব্যর্থ সরকারের প্রধান হয়ে বসে আছেন দীর্ঘ 9 মাস যাবত। অনেকেই বলবেন 9 মাসে কি হয়? 9 মাসে আমাদের এই প্রিয় মাতৃভূমি স্বাধীন হয়েছে। উনার যদি ইচ্ছা শক্তি থাকতো উনি অনেক কিছু করতে পারতো, কিন্তু উনি চুরেকে বলে চুরি কর, গৃহস্থরে কর, সজাগ থাক। উনার আমলে বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা কমে গেছে আগে থেকে। উনার আমলে আপনার জানের নিরাপত্তা নেই, টাকার নিরাপত্তা নেই, সন্তানের নিরাপত্তা নেই, রাস্তার নিরাপত্তা নেই, আপনার সম্পদের নিরাপত্তা নেই। এখন একদল এসে বলবে যে আমি আওয়ামী লীগের দালাল, আমি আওয়ামী লীগের দালালি করতে আসছি। না, আমি আওয়ামী লীগের দালালি করতে আসিনি, আমি বাংলাদেশের দালালি করতে আসছি। এই সরকার সম্পূর্ণ ব্যর্থ। আপনারা বলেন যে বিএনপি চাঁদাবাজি করে, শুধু কি বিএনপি চাঁদাবাজি করে? আর যে এই ছায়াতলের যে সরকার, মানে এই সরকারের অধীনের ছায়া সরকার হচ্ছে এনসিপি, এনসিপির লোক, ছাত্ররা, সমন্বয়করা কি চাঁদাবাজি করে না? ওরা তো আরো বেশি চাঁদাবাজি করে। প্রত্যেকটা জায়গায় সরকার চেঞ্জ করা, সরকারি চাকরিজীবী চেঞ্জ করার পরে ওদের লোক ঢুকাইছে টাকা খেয়ে। আপনার রাস্তাঘাটে সম্পদের চাঁদাবাজি করতেছে এনসিপি, বিভিন্ন ছাত্ররা। শুধু বিএনপির নাম হয়, আর আপনারা কি বসে বসে ঘাস খান? আপনারা করেন না? আপনার ব্যাগের নিরাপত্তা নেই, আপনার টাকার নিরাপত্তা নেই, আপনার সন্তানের নিরাপত্তা নেই। কি দিয়েছেন আপনি এই সরকার, এই দেশকে, এদেশের মানুষকে? এখন আপনার আগে কি ওপেন কুবা, মানে মানুষকে কুবাইতো, আর কি ওপেন গুলি করতো? এখন এর চেয়ে বেশি হচ্ছে। আপনি বলতেছেন নির্বাচন চায় না। কে বলছে নির্বাচন চায় না? নির্বাচন চায় না শুধু আপনি, আপনার ছায়াতলের যে দল জামাত। আপনারা দেশটারে ভাগ করার চিন্তা ভাবনা করছেন, পাকিস্তানি পাকিস্তানি করা শুরু করছেন। বললে বলবেন যে আমরা ভারতের দালাল। না, আমরা ভারতের দালাল না, আমরা বাংলাদেশের লোক। না ভারত না পাকিস্তান, পাকিস্তানের সাথে কোনো আপোষ হবে না। আপনারা দেশটাকে ধ্বংস করে দিচ্ছেন। নামেন তাড়াতাড়ি, না হলে অন্যথায় অপমানিত হয়ে আপনাদের নামতে হবে। ওই দিন আর বেশি দেরি নাই, ওই দিন আর বেশি দেরি নাই যেখানে আপনি নেমে যাবেন। আপনি শুধুমাত্র আপনার গ্রামীণ ব্যাংকের আর গ্রামীণ প্রতিষ্ঠানের উন্নতি ছাড়া সবগুলি কোম্পানির 12টা বাজায় দিচ্ছেন। বেকারত্ব বেড়ে গেছে, কর্মসংস্থান কমে গেছে, মানুষের নিরাপত্তা বিঘ্নিত ঘটাচ্ছেন। সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছেন, আপনার বন্দরগুলি লিজ দিচ্ছেন। কেন? সেন্ট মার্টিন কি আপনার না আপনার আত্মীয় স্বজনের? আপনি অন্যান্য দলের সাথে ডিসকাস ছাড়া কিভাবে একটা সিদ্ধান্ত নিতে পারেন? আপনি কেন সেন্ট মার্টিন বন্ধ করছেন? কার কারণে সেন্ট মার্টিন বন্ধ করছেন? হ্যাঁ, আপনাকে কে দিয়েছে এই ক্ষমতা? আপনি যতটুক সাধারণ মানুষের ভোট নিয়ে আসছেন, সাধারণ মানুষ যেভাবে একতরফা ভাবে আপনাকে সমর্থন করছে, এর থেকে অনেক বেশি এখন আপনাকে অসমর্থন করে। কারণ আপনি দেশকে ডুবাই দিতেছেন। আপনি পারছেন না, নির্বাচন দিয়ে দেন অথবা অন্য কাউকে দেন। আপনার অল্টারনেটিভ নাই বলতেছেন আপনার। হ্যাঁ, আপনার অল্টারনেটিভ নাই। আপনি যেভাবে দেশকে ধ্বংস করছেন ওইটার অল্টারনেটিভ আরেকজন নাই। আপনি সুন্দর সুন্দর কথা বলে দেশকে ধ্বংস করে দিচ্ছেন। আপনি দেশ চালাতে ব্যর্থ, আপনি একটা ব্যর্থ সরকার। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই শেখ হাসিনার সে কল রেকর্ডটাও দেখেছেন। এর পাশাপাশি বেশ কিছু ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন, যে ভিডিওটা দেখে আশা করি আপনারা আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেলুন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যেগুলো সবসময় আলোচনায় থাকে সেই বিষয়গুলো আমরা জাস্ট ভিডিও আকারে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। দেখো মনে কোনো ভিডিওতে শেষ করার আগে ছোট একটি অনুরোধ জেনে রাখতেছি, যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন ধৈর্য সহকারে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।